আমার ছোটবেলা কিন্তু কাটছে হলুদ সাদা নীল রঙের ইকোনো ডিএক্স কলমের সাথেই। ৮০-৯০ দশকের যারা আছেন তারা এই কলমটাকে বেশ ভালোভাবেই চিনেন, কারণ এই ইকোনো ডিএক্স ছিল ৯০ দশকে বাংলাদেশের বলপেন ইন্ডাস্ট্রির সব থেকে বড় ব্র্যান্ড। কলমগুলোকে দেখে এখনো হয়তো কেউ কেউ নস্টালজিকও হয়ে যেতে পারেন, মনে পড়তে পারে ছোটবেলার বন্ধুদের সাথে কলম ফাইট খেলার সেই স্মৃতিগুলার কথা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইকোনো ডিএক্স এর মতন এত জনপ্রিয় একটা কলম ব্র্যান্ড মার্কেট থেকে কেন হারিয়ে গেল। ইকোনো বলপেনের প্রতিষ্ঠাতা জিকিউ গ্রুপ ১৯৮১ সালে তাদের বিজনেসের যাত্রা শুরু করে, আর তার ঠিক ৭ বছর পর মানে ১৯৮৮ সালে এসে কোম্পানিটা প্রথম বলপেন প্রস্তুত করা শুরু করে। তাদের প্রথম বলপেনটার নাম তারা দেয় ইকোনো ডিএক্স। হলুদ নীল সাদা কালারের এই বলপেনটা তখন স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত সকলের পছন্দের শীর্ষে ছিল। ১৯৮৮ সালে ইকোনো ব্র্যান্ডটা লঞ্চ করার ঠিক ৫ বছরের মাথায় জিকিউ এর রেভিনিউ গিয়ে দাঁড়ায় ২৫ কোটি টাকা, আর তারও ঠিক ৪ বছরের মাথায় ইকোনো এর রেভিনিউ গিয়ে দাঁড়ায় ৪০ কোটি টাকা। ১৯৯৭ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তখনও ইকোনো ছিল অন্য যে কোনো কলম কোম্পানির ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ১৯৯৮ সালে ইকোনোকে টক্কর দেওয়ার জন্য মার্কেটে চলে আসে ম্যাটাডোর নামের নতুন আরেকটা বল পয়েন্ট কোম্পানি। আসবেই না বা কেন, বল পয়েন্ট মার্কেট মোটামুটি বেশ বড় একটা মার্কেট। বর্তমানে প্রতি ৪ দিনে ১ কোটি স্টুডেন্ট কলম পারচেজ করে, আর এই বিরাট ডিমান্ড ফুলফিল করার জন্য আরো নতুন নতুন ব্র্যান্ডও বাজারে আসা শুরু করে। বর্তমান সময়ে প্রাণারেফেল, জননী এবং কুমু ২৫ লাখ বল পেন প্রডিউস করে যাচ্ছে প্রত্যেক দিন। জাগা গল্পে ফিরি, ম্যাটাডোর ইকোনো এর মতন সেম প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসলেও ম্যাটাডোর এবং ইকোনো এর বল পয়েন্টের মধ্যে ছিল বেশ কিছু বড় বড় পার্থক্য। এখানে এসে আপনাকে আমি সেলসের একটা রুলস জানাইতে চাই। সেলসের একটা বিখ্যাত রুলসই হলো ডোন্ট সেল দ্য ফিচার, ইফ ইউ ওয়ান্ট টু সেল সামথিং সেল দ্য বেনিফিট। সেলসের এই রুলস অনুযায়ী ইকোনো এবং ম্যাটাডোর এই দুই কলমের ফিচারই ছিল দুইটা কলম দিয়েই লেখা যায়, কিন্তু যেখানে ইকোনো এর কলমটা ছিল প্লাস্টিক ফিনিশিং, সেখানে ম্যাটাডোরের কলমটা ছিল রাবার ফিনিশিং। আর এই রাবার ফিনিশিং এর কারণেই লেখালেখির কাজটা হয়ে গিয়েছিল আরো কমফোর্টেবল। সরভুজ শেপের কলমের জায়গায় ম্যাটাডোর নিয়ে আসলো গোলাকার রাবার ফিনিশিং স্ট্রং গ্রিপের কলম, যেটা একই সাথে কমফোর্ট দিচ্ছিল এবং সাথে স্ট্রং গ্রিপও দিচ্ছিল। আমার এখনো মনে আছে, আমি যখন প্রথম ম্যাটাডোর কলম হাতে পাই, ম্যাটাডোরের 0.5 মিলিমিটারের এই নিপটা দেখে আমি নিজেকে নিজে বলছিলাম, ওয়াও এত চিকুন নিপ। আর এই চিকুন বলের চিকুন লেখা তার লেখার গতি বাড়িয়ে দিয়েছিল অনেকখানি। আর ছোটবেলায় আমরা করতাম কি বলেন তো, শার্টের বুক পকেটে বা প্যান্টের সাইড পকেটে কলমটা উল্টো করে রেখে দিতাম, আর সেই কলমের পেছনের ফুটো থেকে এক গাদা কালি বের হয়ে এসে আমাদের কাপড় নষ্ট করে দিত, আর বাসায় এসে আমরা আম্মার হাতে প্যাদানি খাইতাম। আর ঠিকই এই সমস্যার দারুণ একটা সমাধানও কিন্তু ম্যাটাডোর নিয়ে আসছিল। তারা তাদের কলমের পেছনের ফুটোটা একটা পিন দিয়ে আটকে দিয়েছিল, যেটার ফলে শার্টের পকেটে বা প্যান্টের পকেটে কালি পড়া বন্ধ হয়ে যায়। এছাড়াও ম্যাটাডোর আরেকটা কাজ করছিল, তারা কলমের রং দিয়ে মানুষকে আকৃষ্ট করছিল। লাল, নীল, হলুদ, সবুজ, পিঙ্ক, কত কিউট কিউট কালারেই না ম্যাটাডোরের কলমগুলো পাওয়া যাইতো। আর তাই তো ম্যাটাডোরের দাম বেশি হওয়া সত্ত্বেও সবাই ৩ টাকার ইকোনো ফেলে হাতে তুলে নিয়েছিল ৫ টাকার ম্যাটাডোর। ব্যাস, ম্যাটাডোরের এই ফিচার বাদ দিয়ে বেনিফিট বিক্রি করার এই কৌশলটাই ইকোনো ডিএক্স কে মার্কেট থেকে আস্তে আস্তে বের করে দেওয়া শুরু করে। ১৯৯৭ সালের ৪০ কোটি রেভিনিউ এর এই ইকোনো ডিএক্স কোম্পানি ২০০০ সালে বিক্রি করে ৩০ কোটি টাকা, ২০০১ সালে বিক্রি করে ২৭.২ কোটি টাকা, ২০০২ সালে ২৭ কোটি টাকা, ২০০৩ সালে এসে ২২.৫ কোটি রেভিনিউ এর কোম্পানিতে নেমে আসে। যদিও ২০০৪ সালে এসে ইকোনো ডিএক্সও 0.5 মিলিমিটারের ডিপের সাথে নিজেদেরকে মার্কেটে নতুন করে লঞ্চ করে, কিন্তু ততদিনে যা হবার হয়ে গেছে, মার্কেট ম্যাটাডোরের হাতে চলে গেছে এবং ২০০৭ সালে ইকোনো এর রেভিনিউ কমে ১৭ কোটিতে নেমে আসে। তারপরও ইকোনো চেষ্টা করতেছিল মার্কেটে টিকে থাকার জন্য, কিন্তু ক্রমাগত সেলস ড্রপের ফলে তার পক্ষে টিকে থাকাটাই আসলে মুশকিল হয়ে দাঁড়াইছিল। আর এইভাবে আস্তে আস্তে মার্কেটে নতুন কম্পিটিটর যেমন অলিম্পিকের মতো নতুন কোম্পানি ঢোকার ফলে ইকোনো আস্তে আস্তে তার মার্কেট শেয়ার আরো বেশি হারাতে থাকে। বিজনেস স্ট্যান্ডার্ডের ২০২১ সালে প্রকাশিত একটা আর্টিকেল হেডিং এ বলা হয়েছিল, এক সময়কার পপুলার ব্র্যান্ড ইকোনো মার্কেট থেকে হারিয়ে গেছে বিকজ এর ওনিং কোম্পানি জিকিউ বলপেন হ্যাজ ফেইলড টু মডার্নাইজ দ্য প্রোডাক্ট ফর দ্য হাই কম্পিটিটিভ এনভায়রনমেন্টস। আমি পার্সোনালি ইকোনো বলপেনের ফেসবুক পেজ ঘুরে আসলাম, অ্যান্ড ওদের ফেসবুক পেজ ঘুরে যা বুঝলাম, তারা সেই ২০০০ সালে যেমন
মার্কেটিং এ ক্রিয়েটিভিটি দেখাতে পারে নাই, এখনো তাদের মধ্যে সেই উই আর নট ক্রিয়েটিভ ভাবটা রয়ে গেছে, মানে তারা এখনো বেটার মার্কেটিং এ অনিচ্ছুক।